খুব শিগগিরই একটা সিনেমা রিলিজ হতে চলেছে যার ট্রেলার ইতিমধ্যে সমাজ মাধ্যমে খুব পপুলার হয়েছে। সেটা দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে সিনেমাটা ভারতীয় সেনাবাহিনী এবং গুপ্তচর সংস্থা রয়ের কোনো একটা বিশেষ এবং গোপন অভিযানের উপর ভিত্তি করে তৈরি। সিনেমাটার নাম ধুরন্ধর, সত্যি ঘটনার উপরে তৈরি। সিনেমার পরিচালক আদিত্য ধর, সেই আদিত্য ধর যিনি এর আগে ইউরি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক এবং আর্টিকেল 370 মতো সিনেমা তৈরি করে খ্যাতি লাভ করেছেন। এই সিনেমাতে নির্দিষ্টভাবে ভারতের কোন গোয়েন্দা অভিযানের কথা বলা হয়েছে সেটা এই মুহূর্তে জানা নেই, একমাত্র সিনেমাটা রিলিজ হলে তবেই জানা যাবে। তবে এনার আগের সিনেমাগুলো দেখে বোঝা যায় যে বিনোদনের মধ্যে দিয়ে ভারতীয় সেনাবাহিনী বা গোয়েন্দা বাহিনীর সত্যি কোনো বিক্রমের ঘটনাকে তুলে ধরবেন। আর যখন ভারতের গৌরবকে সিনেমার মধ্যে দিয়ে প্রচার করা হচ্ছে, পাকিস্তানের সন্ত্রাসবাদকে তুলে ধরা হচ্ছে, তখন ভারতের মধ্যেই একদল লোক যে তার বিরোধিতা করতে উঠে পড়বেন না সে তো আর হয় না। মনে আছে মিস্টার অ্যান্ড মিসেস আয়ার সিনেমাটা? অপর্ণা সেনেরই তৈরি। গল্পটা ঠিক কিরকম? একটা বাসে কিছু হিন্দু সন্ত্রাসবাদী আক্রমণ চালায়। তারা পুরুষদের প্যান্ট নামিয়ে দেখতে থাকে কে হিন্দু আর কে মুসলিম। হিন্দুদের ছেড়ে দেওয়া হয় আর মুসলিমদের আক্রমণ করা হয়। नाम बोल। सुना नहीं क्या? नाम बोल। सोहेल। पैंट खोल, पैंट खोल। সেখানে রাহুল বোস একজন মুসলিমের ভূমিকাতে, আর তাকে বাঁচাতে হিন্দু নারী কঙ্কনা সেন শর্মা এগিয়ে আসেন। অর্থাৎ এই যে প্যান্ট নামিয়ে হিন্দু কি মুসলিম বেছে বেছে মারা, সেই ব্যাপারটা আমরা দেখলাম পেহেলগাঁওতে কিছুদিন আগে। অবিকল সেটাই দেখা গিয়েছিল মিস্টার অ্যান্ড মিসেস আয়ার সিনেমাতে। শুধু বাস্তবে দেখা গিয়েছিল যে মুসলিমদের হাতে হিন্দুদের নিপীড়ন, কিন্তু ধর্মনিরপেক্ষ চিত্র পরিচালকদের হাতে দেখা গেল হিন্দুদের হাতে মুসলিমদের নিপীড়ন। অর্থাৎ কিনা পুরো ব্যাপারগুলোকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেখানো হয়, যেখানে হিন্দুরা হয়ে যায় নিপীড়ক আর মুসলিমরা হয়ে যায় নিপীড়িত। সেখানে আদিত্য ধর এরকম একটা সিনেমা বানিয়েছেন যেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াইকে সামনে এনে ধরা হচ্ছে। আর আজকের যুগের বামপন্থী ধর্মনিরপেক্ষরা চুপ করে বসে থাকবে? সেটা তো হতে পারে না। তো নেট দুনিয়ার বিপ্লবী ধ্রুব রাঠি, যিনি ভারতের উদারপন্থীদের থেকে শুরু করে পাকিস্তানের পাবলিক, অর্থাৎ কিনা দেশে বিদেশে সব ভারত বিরোধীদের নয়নের মণি, তিনি ইতিমধ্যেই মন্তব্য করেছেন যে এই সিনেমায় প্রচুর ভায়োলেন্স, মারামারি, রক্তারক্তি ইত্যাদি সব দেখানো হয়েছে। এই সিনেমাটা দেখা আর ISIS এর মতো সন্ত্রাসবাদীদের সন্ত্রাসী কার্যকলাপের ভিডিও দেখা নাকি একই? यूट्यूबर ध्रुव राठी ने फिल्म के ट्रेलर को आतंकी संगठन ISIS जैसा बता दिया। ISIS यानी इस्लामिक स्टेट इन इराक एंड सीरिया, ये मिडिल ईस्ट का वही टेरर ऑर्गेनाइजेशन है जो लोगों की गर्दनें काटते हुए सरेआम वीडियो अपलोड किया करता है। ध्रुव राठी ने इसी ISIS और धुरंधर के बीच समानताएं बताई। एक्स पर इस फिल्म की आलोचना करते हुए वो लिखते हैं, आदित्य धर ने सच में बॉलीवुड में घटियापन की हद पार कर दी है। उनकी नई फिल्म धुरंधर के ट्रेलर में इतनी हिंसा, खून खराबा और टॉर्चर है कि इसे देखना ठीक वैसा है जैसे आप ISIS का गला काटने वाला वीडियो देखें और उसे मनोरंजन कह दें। ध्रुव ने आगे लिखा, पैसे के लालच में वो इतने आगे बढ़ गए हैं कि युवाओं के दिमाग में जहर घोल रहे हैं। वो उन्हें हिंसा के प्रति बेपरवाह बना रहे हैं और भयानक टॉर्चर को बढ़ावा दे रहे हैं। শুনলেন তো? আমি শুধু সেই দিনটার অপেক্ষাতে আছি যেদিনকে এরা আমাদের পুরাণে গণেশের মাথা কাটা যাওয়া বা ভীষ্মের সরসজ্জা এইসবকে ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠনগুলোর অত্যাচারমূলক কার্যকলাপের সঙ্গে তুলনা করবে, আর বলবে যে ভারতের রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প নিয়ে যারা সিনেমা সিরিয়াল বানাচ্ছেন তারা একদম এই আদিত্য ধরের মতোই নিচে নেমে গেছেন। পয়সার জন্য আরও কত নিচে নামবেন এই ধরনের প্রশ্নও রাখবেন। আশ্চর্য হবার নেই। তো নেট দুনিয়ার বিপ্লবীদের পেছনে কত লোক পয়সা ঢালছে সেটা কি আমরা জানি না? আজ সেটাই খোলসা করব। শুধু এই নেট দুনিয়ার বিপ্লবীরা নয়, টলিউড, বলিউড সবার পেছনে কি স্বার্থ কাজ করছে আর কাদের হয়ে এরা কাঠপুতুল সেজে ধর্মনিরপেক্ষতার নাটক করে যাচ্ছেন সেটাও এক এক করে বলবো। যার মধ্যে আমাদের কলকাতার বুদ্ধিজীবীরাও আছেন। একটা জিনিস খুব কমন এদের মধ্যে, ধ্রুব রাঠি থেকে শুরু করে
করে জোহরান মামদানি, সবাই সুদর্শন আর খুব অল্প বয়সী, যুব সমাজের পক্ষে খুব অ্যাপিলিং। পশ্চিমবঙ্গেও দেখুন শতরূপ ঘোষ কি সৃজন ভট্টাচার্য, এছাড়াও জাভেদ আখতারের মতো যারা আছেন তারা খুব সৌম্য দর্শন। টলিউড বা বলিউডের সমস্ত হিরো বা হিরোইনরাই আজকাল সবাই হয়ে উঠেছেন অ্যাক্টিভিস্ট। আমার মনে হয় রাহুল গান্ধী আমাদের দেশের জন্য যা করছেন সেটা আমাদের যুব সমাজের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করি উনি আমাদের প্রধানমন্ত্রী হবেন। আজকের দিনে এই যে তথাকথিত উদারপন্থী রাজনীতির সামনের সারির মুখ যারা, তাদের মধ্যে একটা জিনিস খুব কমন, তারা সবাই খুব সুন্দর, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা নেই বললেই চলে। বাইরের গ্ল্যামার না থাকলে আজকের দিনে উদারবাদী রাজনীতির প্রথম সারিতে উঠে আসা সম্ভব নয়। অর্থাৎ তারা কি বলবেন তার খসড়া তো লিখে দেওয়াই থাকে, শুধু সেগুলো ক্যামেরার সামনে উগরে দেওয়ার জন্য সুন্দর মুখ খুঁজে বের করা হয় আর তাদেরকেই প্রমোট করা হয়। পেছনে চলতে থাকে কোটি কোটি টাকার খেলা। কিন্তু প্রশ্ন হলো, এরা কি সত্যি মুসলিম সমাজের বা সমাজের দুর্বল শ্রেণীদের ভালোর জন্য এসব কিছু করছেন? সেটা যদি করতেন তাহলে না হয় বোঝা যেত, কিন্তু নিজেদের স্বার্থে এরা সাধারণ মুসলিম সম্প্রদায়কে বিশ্বজোড়া মূল স্রোত থেকে আলাদা করে রাখছেন। এদের উস্কানিতে কিছু মুসলিম দাঙ্গা করছে, সন্ত্রাস করছে, আর তার ফল ভুগতে হচ্ছে বাকি মুসলিমদের। আর এনারা লুটে নিয়ে যাচ্ছেন কোটি কোটি টাকা। জাভেদ আখতার থেকে শুরু করে ধ্রুব রাঠি, এদের বিলাস ব্যসনপূর্ণ জীবনের পেছনে কারা কোটি কোটি টাকা ঢালছে। কোনো রকম অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কাদের টাকাতে নিউ ইয়র্কের মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরে মেয়র নির্বাচিত হলো জোহরান মামদানি। আর দিন শেষে সাধারণ মুসলিমদের কপালে কি জুটল? সাথে এটাও বলবো যে এই ভারতীয় মুসলিমরা আর কতদিন এদের ধোঁকাবাজিতে বিশ্বাস করবেন? ভারতের মূল স্রোতের সাথে জুড়ে যাওয়া যে আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো, সেটা অনেকেই বোঝেন, আবার অনেকে না বুঝে এদের ফাঁদে পা দেন। এই ধ্রুব রাঠিকে নিয়ে ভারতের মিডিয়া থেকে শুরু করে আল জাজিরার মতো মিডিয়া এজেন্সি খুব প্রোপাগান্ডা করে। আল জাজিরা হলো কাতারের একটা খুব বড় মিডিয়া গ্রুপ, সবাই হয়তো জানেন। এরা প্রায় প্রতিদিনই ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে থাকেন। কাতারের মতো কিছু তেলের দেশ এখনও ভারতের বিরুদ্ধে খুব সক্রিয়। সারা দুনিয়াতে এরা দেখাতে চায় যে ভারতের মুসলিমরা খুব নিপীড়িত আর হিন্দুরা এখানে মুসলিমদের খুব অত্যাচার করে। অর্থাৎ কিনা হিন্দু আর মুসলমানদের বিভাজিত করে রাখা সেই একই চেনা অঙ্ক। তো সেই এজেন্সিগুলো ইতিমধ্যেই কাজে নেমে পড়েছে যাতে এই সমস্ত সিনেমা যেগুলো ভারতকে, ভারতের সেনাবাহিনীদেরকে গৌরবান্বিত করে দেখায়, সেগুলো যেন ফ্লপ করে। আর যদি ফ্লপ করে তাহলে এই ধরনের সিনেমা আর তৈরি হবে না। তখন সেই একই ধাঁচের সিনেমা তৈরি হবে ছদ্ম ধর্মনিরপেক্ষতার উপর। মুঘলরা আমাদের দেশে গণহত্যা করেছে, মন্দির ভেঙেছে, নারীদের কৃতদাস বানিয়েছে, এই সব বলা হবে না, বলা হবে তারা কত মহান। इंडिया में जितने भी हिल स्टेशन हैं, सब के सब अंग्रेजों ने डिस्कवर किए थे। एक कश्मीरी है जिसे मुगलों ने डिस्कवर किया था। अच्छा, हाँ, याद रखना। मुगलों का तो जवाब ही नहीं। उनका म्यूजिक देखिए, पेंटिंग देखिए, आर्किटेक्चर देखिए। কি বুঝলেন? এরপর আর মুঘলদের বহিরাগত বলবেন না। আমাদের বলিউডের ইতিহাসবিদরা যখন বলছেন যে আমাদের দেশে তো শিল্প সংস্কৃতি কিছু ছিলই না মুঘলরা আসবার আগে, ওরা এদেশে এসেছে, এতে আমাদের কৃতার্থ থাকা উচিত। তারপর ব্রিটিশরা এসে আমাদের সমৃদ্ধ করার বাকি কাজটা সম্পন্ন করেছেন। তাহলে প্রশ্ন ওঠে যে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, গোমুখ, অমরনাথ, মানস সরোবর এগুলো আসলে কি তথাকথিত হিল স্টেশন নয়, নাকি হিন্দুদের ধর্মস্থান বলে এগুলো ঠিক পাতে দেওয়ার যোগ্যই নয়? অথবা বলবেন যে এগুলো সব মুঘলদের সময় আর ব্রিটিশদের আমলে তৈরি। বলিউডে আমাদের যে ইতিহাস পড়ায় সেটা পড়লে মনে হয় যে বহিরাগতরা আসবার আগে আমাদের তো বলতে গেলে কিছুই ছিল না। আর শিল্প সংস্কৃতির আজকের দিনের কথা যদি বলেন তাহলে ভারত নয়, আপনাকে দেখতে হবে পাকিস্তানকে। অন্তত এই বিনোদন জগতের ইতিহাসবিদরা যে কথা বলে সেগুলো শুনলে সেটাই মনে হয়। And it was just amazing, you know, we would speak in Lahore and Karachi. আমি লাহোর আর করাচিতে এসে আনন্দে আত্মহারা। এক সপ্তাহে এখানে এসে আমার মনে হচ্ছে এই জায়গাটাই আমার আসল জায়গা। এখানের সঙ্গীত, এখানের শিল্প, এখানের লোকজন আমাকে অনুপ্রাণিত করে। সংবাদপত্রে যে খবর বের হয় তার থেকে পাকিস্তানে আমার অভিজ্ঞতা পুরোপুরি আলাদা। The actual experience of being in Pakistan was from what the newspapers said Pakistan would be. বলিউডের চিত্র পরিচালিকা মীরা নায়ার বলছেন যে পাকিস্তানে গেলে তার মনে হয় যে এক সত্যিকারের উদার একটা সমাজে এসেছেন। পাকিস্তান সম্বন্ধে যা বলা হয় সেগুলো সব নাকি ভুল। এনার পুত্রই হলেন জোহরান মামদানি, সদ্য নিউ ইয়র্কে মেয়র নির্বাচিত, যাকে নিয়ে সারা পৃথিবীর হিন্দু বিদ্বেষীরা খুব উচ্ছ্বসিত, যার জনসভাতে স্লোগান ওঠে হিন্দু কন হ্যায়, হারামি হ্যায়।
আর উনি একটা সমর্থন সূচক হাসি দেন। তিনি বলেছেন যে ভারতে নরেন্দ্র মোদীর সরকার গুজরাটের সমস্ত মুসলমানদের মেরে ফেলেছেন, অর্থাৎ কিনা ভারত অত্যন্ত ফ্যাসিস্ট একটা দেশ, হিন্দুরা হারামি, আর তার মা সেখানে বলছেন যে পাকিস্তান ভীষণ উদার। ভারতে যখন অবশেষে জাতীয়তাবাদ একটু একটু করে জেগে উঠছে তখন এর কি নাম দেওয়া হচ্ছে? হিন্দু জাতীয়তাবাদ। আমেরিকা যখন নিজের দেশকে প্রাধান্য দিচ্ছে তখন তাকে শুধু আমেরিকার জাতীয়তাবাদ বলা হয়, খ্রিস্টান জাতীয়তাবাদ কিন্তু বলা হচ্ছে না। সৌদি আরব যখন সৌদি আরবের সংস্কার করার উদ্যোগ নিচ্ছেন তখন কিন্তু তাকে মুসলিম জাতীয়তাবাদ বলা হচ্ছে না। দুনিয়ার সবার জন্য জাতীয়তাবাদ ঠিক আছে, ভারত সেটা করলেই অন্যায়। আর বাইরের লোকের থেকে ভারতের ভেতরের লোকজন বেশি চেঁচায় এই হিন্দু জাতীয়তাবাদ বলে, আর তাই ধুরন্ধরের মতো সিনেমাগুলোকে দাবিয়ে দেওয়ার চেষ্টা। বলিউডের এই যে এত পাকিস্তান প্রেম আর আমাদের টালিগঞ্জের এত বাংলাদেশি প্রেম, এর কারণটা কিন্তু একই। আমাদের এখানে শিল্পী অভিনেতা সবার দেখবেন ভীষণ রকম বাংলাদেশের প্রতি আধিক্যতা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কেন বের করা হবে সেই নিয়ে চন্দ্রিল ভট্টাচার্য, কৌশিক সেন, অপর্ণা সেন, শীর্ষেন্দু মুখার্জি এরা ভীষণ সরব। ভারতীয়রা অভারতীয়দের কি চোখে দেখে? আসাম থেকে বাংলাদেশিদের তাড়ানো হচ্ছে, সেই নিয়ে একজন সমাজকর্মী সাইদা হামিদ একটা সরল প্রশ্ন করেছেন, আচ্ছা বাংলাদেশি হওয়া কি অন্যায়? বাংলাদেশিদের তাড়ানো হচ্ছে কেন? কি কারণে? এত বড় পৃথিবী, তাহলে তারা ভারতে থাকতে পারে না? শুনে হইই পড়ে গেছে, একই কথা বলছে। এখন এই ভদ্রমহিলাকে একদম যাচ্ছে তাই ধুয়ে কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে যে কথা তুমি বলতে পারো না। এবং আসামের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন যে, জানিয়ে দিই খুব স্পষ্টাস্পষ্টি, যে বাংলাদেশিরা আমাদের এখানে স্বাগত নয়। আমাদের রাজ্য এবং আমাদের আত্মপরিচয় অক্ষুণ্ণ রাখার জন্য যা যা করা দরকার। একটা গল্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা হলো যে বাংলা ভাষা বললেই নাকি তাদেরকে ধরে জেলে ভরে দেওয়া হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে। এই সব প্রচারের পেছনের কারণটা কিন্তু বুঝতে হবে। বাংলাদেশ এদের একটা বিরাট বড় বাজার। ভীষণ ভালো লাগে একটাই কারণে, কারণ এখানে বাংলাদেশে সব কিছুই বাংলায়। আমরা কলকাতাতে সব কিছু আমরা বাঙালিয়ানাটা সঠিকভাবে ধরে রাখতে পারিনি কলকাতার মানুষ বা আমাদের ওখানে পশ্চিমবঙ্গের মানুষেরা। বাংলাদেশে এখানে বাঙালিয়ানা সাংঘাতিকভাবে বিচরণ করে, বিরাজমান। আপনারা মনে প্রাণে বাঙালি, এবং আমি যেহেতু বাংলায় গান লিখি সেই জন্য আমাকে বাংলাদেশে আসতেই হয়। এবং বাংলাদেশের আর শেকড়ের টান একটা বড় কথা, কারণ আমি বরিশালের ছেলে। আমি যে পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশে কখনো খুব সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ভাষাটা একটা ওটা আমরা প্রথম একটা জিনিস ডিনোট করতে শিখি, আইডেন্টিফাই করতে শিখি ভাষা দিয়ে। হ্যাঁ, তো ভাষাটা যখন এক হয়ে যায় আমাদের সাবকনশিয়াস বলতে থাকে ও এটা তো একটা এক্সটেনশন অফ ইচ আদার, এরকম হয়। এদের বানানো সিনেমা, গান, লেখা গল্প, কবিতা এগুলো ভীষণভাবে চলে বাংলাদেশের বাজারে। তাই অপর্ণা সেন যখন ভারতীয় সেনাদের ধর্ষক বলেন আর ভারতের সীমান্তে সেনাদের মোতায়েন করার বিরোধিতা করেন তখন হাততালিটা পড়ে বাংলাদেশে। দিনের শেষে সব কিছু হলো পয়সা, বুঝলেন? মুখে এনারা যতই আতেল আতেল কথা বলুন, নিজেদেরকে সমাজের অভিভাবক বলে মনে করুন, আসলে লাভের অঙ্ক কষে ঠিক করেন যে কখন মোমবাতি মিছিল করবেন আর কখন ঘাপটি মেরে বসে থাকবেন। পশ্চিমবঙ্গের বাঙালি যখন আজকাল বাংলা সিনেমা দেখছেন না, বাংলা গল্প পড়ছেন না, তখন এই বুদ্ধিজীবীদের বাঁচিয়ে রাখছে বাংলাদেশের বাজার। সেই বাজারকে তাই তোষামত করতেই ভারত বিরোধিতা। বাংলাদেশের হিন্দু নিপীড়নের ব্যাপারে একটা কথাও এদেরকে বলতে দেখা যায় না। আর এই একই ব্যাপার হলো বলিউডে হিন্দি সিনেমার একটা বিশাল বাজার হলো পাকিস্তান, দুবাই, মিশর, তুর্কি ইত্যাদি সহ আরব দুনিয়ার মুসলিম প্রধান দেশগুলো। তাই বলিউডের সিনেমাগুলোতে মুসলিম তোষণ শুধু নয়, এমনকি পাকিস্তান তোষণ পর্যন্ত হয়। ভারতের প্রাক্তন গোয়েন্দা প্রধানের কাছে আমার প্রশ্ন, পাঠান, টাইগার এই সমস্ত সিনেমা দেখে আপনার কি মনে হয়? আমার মনে হয় এই সিনেমা বানাতে যে শিল্পসত্তা দরকার সেটা আমাদের নেই। আপনার কি মনে হয় এগুলো আরো ভালো হওয়া উচিত? অবশ্যই এগুলো একদমই বাস্তবসম্মত নয়। এখানে দেখানো হচ্ছে আইএসআই এর মেয়ে আর রয়ের ছেলে একসাথে খুব সুন্দর একটা জীবন যাপন করছে। বাড়াবাড়ি সীমা থাকা উচিত। আমি পাঠান দেখিনি, আমি দেখবও না। এই সব সিনেমার পেছনে আমি সময় নষ্টও করব না। সলমান খানের আরেকটা সিনেমা যেখানে ও একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে পাকিস্তানে চলে যাচ্ছে একটা হারিয়ে যাওয়া বাচ্চা মেয়েকে ফেরাতে, বজরঙ্গি ভাইজান।
আসল গোয়েন্দাদের জীবনের উপর সিনেমা কিরকম হওয়া উচিত? প্রকৃত সত্যিকে দেখানো উচিত, একাকী জীবন, পাকিস্তানের আইএসআই কে মহান ভাবে দেখানো হয় বা ওদের দেশের জনগণ আসলে ভীষণ ভালো এই সব দেখানো হয়। আমির খানের পিকে, শাহরুখ খানের পাঠান, সালমান খানের বজরঙ্গি ভাইজান, কত সিনেমা বলবো, সবই সেই পাকিস্তান তোষণের উদ্দেশ্যেই তৈরি। এখানেও জানবেন যে পয়সাই কথা বলে। এই মুসলিম প্রধান দেশগুলোর বাজারের স্বার্থে ভারতের সংস্কৃতি, ভারতের সেনাবাহিনী, ভারতের লোকজন সমস্ত কিছুকে খারাপ, আর পাকিস্তানের সেনাবাহিনী সহ তাদের লোকজন, তাদের সংস্কৃতি সব কিছুকে খুব উদারভাবে দেখানো হচ্ছে এতকাল ধরে। একটা সময় ছিল যখন শত্রু দেশ বলতে পাকিস্তান কথাটা ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা ছিল। সেটা আমি বলছি না, ওদের সুপার হিরোরাই কি বলছেন শুনে নিন। ठीक है, हिंदुस्तान की फिल्म हिस्ट्री आप उठा के देख लीजिए, हमेशा हम लोग को सेंसर बोर्ड कहती है कि आप पड़ोसी मुल्क बोलिए, आप उसका नाम नहीं ले सकते। तो पहले जमाने में आता था कि वो पड़ोसी मुल्क का हमला हो गया है, पड़ोसी मुल्क ये कर रहा है, तो हम लोगों को अलाउड नहीं था, फिल्म वालों को ये हमको बोलना अलाउड नहीं था कि ये पड़ोसी। আর তাই এই তিন খানের উত্থান, শাহরুখ খান, সালমান খান, আমির খান, এরা সেই একটা ছদ্ম ধর্মনিরপেক্ষতার মুখোশে ভারতের সভ্যতা সংস্কৃতিকে ছোট করে দেখাবে আর পাকিস্তানকে মাথায় তোলা হবে। এরা সামনে তো খুব উদার দেখাবেন নিজেদেরকে, বাড়িতে গণেশ পুজো করবেন, কেউ কেউ হয়তো মাঝে মাঝে একটু হিন্দু মন্দিরে গিয়ে ফটো সেশনও করবেন, যাতে এদের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয় নিরপেক্ষ হিসাবে। তারপর এরা বিনোদনের মাধ্যমে পিঠে ছুরি মারবেন আমাদের। ঠিক একই গল্প আমাদের টালিগঞ্জের ধর্মনিরপেক্ষদেরও। হিন্দুদের উৎসবে এরা নানা রকমের ন্যাকামো করবেন, কিন্তু মুর্শিদাবাদ থেকে সন্দেশখালী যখন হিন্দুরা নিপীড়িত হবে তখন সেকুলার নীরবতা পালন করবেন। আমি এই ধুরন্ধর সিনেমার হয়ে প্রমোট করছি না, কিন্তু আমি চাই যে ধুরন্ধর কি ছাওয়া কি উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক এই ধরনের সিনেমা আরও বেশি করে তৈরি হোক। টালিগঞ্জ তো আর এই ধরনের কোনো সিনেমা বানাবে না, রাজ চক্রবর্তী বা ব্রাত্য বসুও বানাবেন না, ওদিকে অনিক দত্ত বা গৌতম ঘোষের মতো বামপন্থী চিত্র পরিচালকদের থেকে এটা আশা করাই বৃথা। বাংলাদেশ বলতে এরা চিরকালই গলে যাবে। বলিউডের পাকিস্তান প্রেম আর টলিউডের এই বাংলাদেশি প্রেম, আর এদের দুই দলেরই হিন্দু বিদ্বেষ যেটা আজ পরিণত হয়েছে ভারত বিদ্বেষে। এদের বিদ্বেষের বীজ থেকে রেহাই পাচ্ছে না ভারতের সেনাবাহিনীও। এর মাঝে তাই এই ধরনের কিছু ব্যতিক্রমী জাতীয়তাবাদী সিনেমার জন্য কিছু বলিউডের ব্যতিক্রমী পরিচালকই ভরসা। আর বলিউডের ভারত বিরোধিতা আর পাকিস্তান প্রেমের আরও একটা কারণ আছে। বলিউডে এত টাকা কোথা থেকে আসে সেটা নিশ্চয়ই আপনাদের অজানা নয়। আন্ডারওয়ার্ল্ডের টাকা। আন্ডারওয়ার্ল্ড মানে কারা? দাউদ ইব্রাহিমের মতো লোকেরা। দাউদের মতো লোকদের পাকিস্তানের সঙ্গে কি সম্পর্ক সেটা নিশ্চয়ই আর নতুন করে বলে দিতে হবে না। এছাড়াও টাকা কোথা থেকে আসছে? দুবাই, সৌদি আরব, কাতার থেকে। তো আমাদের বলিউডের হিরোদের এই যে এত বিলাস ব্যসনপূর্ণ জীবন, প্রাইভেট জেট করে এদের যাতায়াত, তাদের ছেলে মেয়েদের পার্টিতে নিষিদ্ধ নেশার বস্তুর সাপ্লাই, এসবের পেছনে এত টাকা কোথা থেকে আসছে? পাকিস্তান, দুবাই, সৌদি এইসব জায়গার আন্ডারওয়ার্ল্ডের টাকাতেই এদের বিলাসপূর্ণ জীবন। তো এরা কাদের হয়ে কথা বলবে? এবারে নিশ্চয়ই বলে দিতে হবে না যে কেন বলিউডের এই সংখ্যালঘু তোষণ, পাকিস্তান তোষণ। বলতে গেলে পাকিস্তানের মাফিয়া, সৈন্যবাহিনী বা গোয়েন্দা বাহিনী মানে আইএসআই এর এজেন্ট হলো এই বলিউড। এদের কাজই হলো ভারতের বুকে বসে বিনোদনের মধ্যে দিয়ে ভারত বিরোধী কাজ করে যাওয়া। আর বলিউড সিনেমাতে মারামারি, ভায়োলেন্স এইসব যেন এরা এই ধুরন্ধর সিনেমাতে প্রথম দেখছে। আজকের দিনে গ্রাফিক্স আর ভিএফএক্স দিয়ে বানানো সিনেমাতে যে ভায়োলেন্স দেখানো হয় সেগুলোর কথা না বলে ভারতীয় সেনাদের উপরে বানানো সিনেমাতে এত ভায়োলেন্স কেন এইসব বলে ন্যাকামি যখন শুরু করে তখন কি বলতে ইচ্ছা করে জানেন? ওরে উদারপন্থী, ওরে ধর্মনিরপেক্ষ, তোর কাপড় কোথায়? মুখটা তো মুখোশে ঢাকা, কিন্তু নিচে তো পুরো উলঙ্গ হয়ে গেলি। মুসলিম তোষণ করতে গিয়ে এরা ভারতের আর কত বিরোধ করবেন। এদেরই আবার দেখবেন কিন্তু জাতীয় সঙ্গীতে উঠে দাঁড়াতে আপত্তি, সেনাদেরকে সম্মান দিতে আপত্তি। এই সিনেমাটা দেখবেন না, এতে খুব ভায়োলেন্স। এই প্রোপাগান্ডার পেছনে আরও একটা কিন্তু কারণ আছে। এই সিনেমাটা সবাই ফ্যামিলি নিয়ে যাতে না দেখে, বাড়ির শিশুরা যাতে না দেখে, আর এর মধ্যে দিয়ে আগামী প্রজন্ম যেন ভারতীয় সেনানীদের আত্মত্যাগের কথা না জানে। আজকের যারা শিশু তারা যেন এই ধরনের সত্যি ঘটনা না জানে, স্কুলে গিয়ে ভুলভাল ইতিহাস পড়ে, তারপর কাল আরেকটু বড় হয়ে যখন যাদবপুর বা জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির মতো জায়গাতে পড়তে যাবে তখন সন্ত্রাসবাদীদের হয়ে স্লোগান দেবে।
আফজল হাম শর্মিন্দা হ্যায়, তেরে কাতিল জিন্দা হ্যায়, এই সমস্ত স্লোগান দেবে। আর তারও পরে যখন আরও বয়স হবে তখন ভারতের বিরুদ্ধে রাস্তাতে নেমে মিছিল করবে। অপারেশন সিঁদুরের সময় যখন ভারত একে এক করে পাকিস্তানের লুকোনো সন্ত্রাসবাদী শিবিরগুলোকে ভেঙে দিচ্ছে, তখন যুদ্ধ নয় শান্তি চাই এই সমস্ত করে মিছিল করবে। সোজা কথায় বলুন না যে প্রতিরক্ষা নয়, ভারত পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করুন এটা চাইছেন। শিক্ষা জগৎ, বিনোদনের জগৎ, মিডিয়ার জগৎ, সমাজ মাধ্যমের জগৎ যখন একটা ধারণা ছড়িয়ে দিচ্ছে সব সময় যে কাশ্মীরে হিন্দু পণ্ডিতরা নয় বরং কাশ্মীরের মুসলমানরাই আসল নিপীড়িত, সেখানে একজন দুজন ব্যতিক্রমী সিনেমা বানানোর চেষ্টা করতেই এই ইন্টেলেকচুয়াল মাফিয়ারা একদম ডাইরেক্ট অ্যাকশনে নেমে পড়েছে। এদিকে ধর প্রদীপী শুনে তো আমার মনে খুব পুলক জাগলো। বাহ, বাঙালি মুম্বাইতে বসে এরকম জাতীয়তাবাদী সিনেমা বানাচ্ছে, ভারতীয় সেনাদের, ভারতীয় গোয়েন্দাদের বীরত্বের সত্যিকারের ঘটনা তুলে নিয়ে আসছে। বাঙালি ইন্টেলেকচুয়াল মানেই তো একটু বামপন্থী, উদারপন্থী, ধর্মনিরপেক্ষ এবং এই মুখোশগুলোর আড়ালে আসলে হিন্দু বিরোধী। নিজেদের এজেন্ডা মতো এরা কখনো মোমবাতি অভিযানে বেরোন, কখনো সেকুলার নীরবতা পালনে ব্যস্ত। বাঙালি সিনেমা নির্মাতারা তো মনে করেন যে ভারতীয় সেনারা ধর্ষক, যেমন অপর্ণা সেন। কেন্দ্রীয় সরকার ওখানে আরও বিএসএফ যেন এরাই যথেষ্ট নয়, যারা হত্যা করছেন, ধর্ষণ করছেন তারাই যেন যথেষ্ট নয়, আরও বাড়াচ্ছেন। তো একজন বাঙালি সেই ভারতীয় সেনাদের নিয়ে ভালো সিনেমা বানিয়ে ফেললেন। বাংলার বুকে কাশ্মীর ফাইলস, বেঙ্গল ফাইলস এগুলো রিলিজ করতে পর্যন্ত দেওয়া হয় না, কারণ এখানে সত্যি ঘটনা দেখানো হয়েছে। সত্যি ইতিহাসকে যেমন স্কুলের পাঠ্য বইতে, সিনেমাতে দেখানো হয় না, তার পরিবর্তে আকবর, বাবর এদের খুব মহানভাবে দেখানো হয়, সেরকমই সত্যি ঘটনার উপরে ভিত্তি করে সিনেমাও দেখতে দেওয়া হবে না। এর মধ্যে আশ্চর্য কিছু নেই। তো সেখানে আদিত্য ধর কি ব্যতিক্রমী বাঙালি? পরে জানলাম যে নাম ধর হলেও উনি আসলে বাঙালি নন, কাশ্মীরি পণ্ডিত। অর্থাৎ কিনা যেই সন্ত্রাসবাদীদের জন্য ইন্টেলেকচুয়ালদের খুব দরদ, সেই সন্ত্রাসের একদম ভর কেন্দ্র যে কাশ্মীর, সেখানে আদিত্য ধরের পূর্বপুরুষের বাস ছিল কোনো এক সময়। তারপর বাকি কাশ্মীরি পণ্ডিতদের যেরকম উপত্যকা ছেড়ে আসতে হয় ইসলামিক আগ্রাসনের চাপে, আদিত্য ধরের পরিবারকেও আসতে হয়েছিল। বাংলার অমর্ত্য সেনদের, সুনীল গাঙ্গুলিদের, নচিকেতা চক্রবর্তীদের পূর্বপুরুষরা বাংলাদেশ ছেড়ে একদিন ভারতে আসতে বাধ্য হয়েছিল ইসলামিক আগ্রাসনের চাপে। তবু এই বাঙালি ইন্টেলেকচুয়ালরা তাদের পূর্বপুরুষদের যন্ত্রণাকে ভুলে গিয়ে আজ ধর্মনিরপেক্ষতার ভেগ ধরে হিন্দু বিদ্বেষকেই ছড়িয়ে দিচ্ছেন বা দিয়েছেন। তো সেখানে দেখে ভালো লাগলো যে আদিত্য ধর তার পূর্বপুরুষদের যন্ত্রণাকে ভোলেননি। আর্টিকেল 370 মতো সিনেমা বানিয়েছেন, উড়ির মতো সিনেমা বানিয়েছেন, যেখানে ভারতীয় সেনাবাহিনীর, গোয়েন্দা বাহিনীর গৌরবকে বিনোদনের মধ্যে দিয়ে সবার মধ্যে তুলে ধরা হচ্ছে। তারই পরবর্তী সিনেমা হলো এই ধুরন্ধর। বলা হচ্ছে এটাও নাকি ভারতীয় গুপ্তচর সংস্থার একটা কোভার্ট অ্যাকশন বা গুপ্ত অভিযানের ওপর ভিত্তি করে তৈরি। আমরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কথা জানি, তারা জীবনের ঝুঁকি নিয়ে একদম শত্রু শিবিরে ঢুকে গিয়ে তাদেরকে বন্ধু বানিয়ে তাদের গোপন তথ্যগুলোকে হাসিল করত। এর মধ্যে দিয়ে অনেক সন্ত্রাসবাদকে রুখে দিতে সক্ষম হয়েছিল এই মোসাদের গুপ্তচররা। মোসাদের এই রকমই অনেক অভিযানের ওপর আজকাল অনেক সিনেমা তৈরি হচ্ছে, কিন্তু ভারতীয় গোয়েন্দাদের এরকম ঝুঁকিপূর্ণ কাজের কথা খুব কমই আমরা জানি, কারণ ভারতীয় বিনোদনের জগৎ আর ইহুদিদের বিনোদনের জগৎটা পুরোপুরি আলাদা। ইহুদি চিত্র পরিচালকরা তাদের সিনেমার মধ্যে দিয়ে ইহুদিরা যে সন্ত্রাসবাদের শিকার, এই বক্তব্যটা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরে। আর ভারতীয় পরিচালকরা দুনিয়া যেরকম যেরকম বদলাচ্ছে, সেই রকম এই ধর্মনিরপেক্ষরাও এদের স্ট্র্যাটেজি বদলে ফেলছেন। অর্থাৎ যখন কাশ্মীর ফাইলসের মতো সিনেমা বেরিয়েছিল, তখন এরা বলেছিল যে এই সব সিনেমা বানানোর অর্থ হলো হিন্দু মুসলমানের মধ্যে সংঘাত তৈরি করা। এই সব সিনেমাতে দেখানো একটি ঘটনাও কিন্তু তথ্যগতভাবে ভুল এরা বলতে পারেনি। কিন্তু যেহেতু মুসলমান সন্ত্রাসীদের দ্বারা সংগঠিত সত্যিকারের ঘটনাকে তুলে ধরা হয়েছে, সঙ্গে সঙ্গে এর উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি। আর ওইদিকে মিস্টার অ্যান্ড মিসেস আয়ার, যেখানে একটা কাল্পনিক ঘটনাতেই হিন্দুদের সন্ত্রাসবাদী হিসেবে দেখানো হয়েছে, সেই সিনেমা জাতীয় পুরস্কার প্রাপ্ত। তেমনি এই ধুরন্ধর সিনেমার বিরুদ্ধে নতুন প্রোপাগান্ডা চলছে। এখন এই ধরনের জাতীয়তাবাদী সিনেমা দেখাকেই সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে এই সব সিনেমা বানানো নাকি খুব নিচু স্তরের একটা কাজ। উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইকের মতো সিনেমা যে বানিয়েছে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আর কত
কত নিচে নামবেন। যেই অপর্ণা সেন, কৌশিক সেন, চন্দিল ভট্টাচার্য, নচিকেতা চক্রবর্তী, মানে লিস্টের কোনো শেষ নেই, এরা যখন ভারতের সেনাবাহিনীকে ধর্ষক থেকে শুরু করে যা খুশি বলে, তখন কেউ বলে না যে এরা ধর্মনিরপেক্ষতার মুখোশের আড়ালে আর কত নিচে নামবেন, আর কত হিন্দু সমাজের পিঠে ছুরি মারবেন, পয়সার জন্য, রাজ্যের ক্ষমতাসীন দলকে খুশি রাখার জন্য আর কত দেশের ক্ষতি করবেন, আপনাদের সংখ্যালঘু তোষণের শিকার হয়ে আর কত নিরীহ মানুষ প্রাণ দেবে। সন্ত্রাসবাদের বন্দুকটা কিন্তু তাক করাই আছে। সেখান থেকে গুলি যখন চলবে তখন দেখবে না যে আপনি বামপন্থী নাকি উদারপন্থী কি অন্য কিছু, দেখবে পদবী আরবিতে নাকি সেন, ভট্টাচার্য, চক্রবর্তী ইত্যাদি। সেই দেখেই নিশানা ঠিক করবে সন্ত্রাসবাদীর গুলি। আর জাতি ধর্ম না দেখে সেই গুলিটা যেন আপনাকে বা আপনার পরিবার পরিজনকে আহত করতে না পারে, তার জন্যই ভারতের সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী অষ্টপ্রহর কাজ করে চলেছেন। বাঙালি হিসাবে আপনি, হ্যাঁ আমাদের দর্শকদের জিজ্ঞেস করছি, আপনি কার পাশে আছেন? বাঙালি ইন্টেলেকচুয়ালদের পাশে নাকি আপনার পরিবারবর্গদের পাশে? কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো প্রতিবেদন এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের দিন আবার কোনো বিষয় নিয়ে যেখানে আজকের ভারতবাসীর স্বার্থ পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভালো না লাগে, রেগে গিয়ে গালাগালি করতে ইচ্ছা করলে সেটাও ছাড়বেন না। কমেন্ট বক্সে গিয়ে সমস্ত ঝাল ঝেড়ে ফেলতে কিন্তু কোনো দ্বিধা করবেন না। নমস্কার, ভালো থাকবেন।